সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সাভারের বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত। সকাল 10:36 আঘাত হানে, জানিয়েছে আবহাওয়া অফিসের ভূমিকম্প গবেষণা কেন্দ্র। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে 2 ছেলের সাথে সমাহিত হলেন বাবারা। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব, তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছে। ভূমিকম্প হয় 10:36 কি 37, তখন আমার ভাই এবং আমার বাতিজা 2জন স্পট ডেটে মারা যায়। অপরিকল্পিত শহর, যার কারণে এরকম দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা জানালেন রাজুক চেয়ারম্যান। কষাইটুলিতে রেলিং ভেঙে পড়া ভবন মালিককে নকশা দেখাতে 7 দিন সময়। আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। ত্রয়োদশ না চতুর্দশ নির্বাচনে ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এ নিয়ে আইনজীবীদের মধ্যে মতভেদ। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাল্টে যেতে পারে অনেক কিছু। অ্যাপিল ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2-এর ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল, সেটা পুনরুজ্জীবিত হবে। বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে সকাল 10:36 12 সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.3 এবং উৎপত্তিস্থল বাইপাইল। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এটা থেকে এটার দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিমে। এ বিষয়ে আরো জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, বাইপাইলে হওয়া ভূমিকম্পের ব্যাপারে তো আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আপনার কথা হয়েছে, তিনি কি জানালেন বিস্তারিত বলবেন? রাবি, মূলত সকাল 10:36 12 সেকেন্ডে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটি মূলত ঢাকার যে আবহাওয়া অধিদপ্তর সেটি থেকে 29 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য এমনটাই জানা গেছে এবং সেটি ঢাকার বাইপাইলে যে অনুভূত হয়েছে এবং সেটি রিখটার স্কেলের মাত্রা ছিল 3.3। এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের যিনি আবহাওয়াবিদ এবং গবেষণা কেন্দ্রের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গতকালকের যে ভূমিকম্পের যে প্রকোপ, তারপরে যে আজকের এই ভূমিকম্প, সেটি মূলত আফটার শকই হতে পারে এবং যেমনটি ধারণা করছিলেন বিশেষজ্ঞরা যে এই বড় আকারের ভূমিকম্পের পরে কিন্তু বেশ কয়েকটা আরো ছোট ছোট ভূমিকম্প কিংবা আফটার শক হতে পারে। এটা এই ভূমিকম্পটি তারই একটি প্রমাণ এবং তিনি বলছিলেন যে এমন আরো ভূমিকম্পের সংখ্যায় কিন্তু প্রতিনিয়ত তারা সেটিকে পর্যবেক্ষণে রাখছেন, যেন ছোটখাটো যে কোনো ভূমিকম্প তারা নির্ণয় করতে পারেন এবং পাশাপাশি সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন। যে এলাকাটিতে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই এলাকার বেশ কয়েকজনের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ভূমিকম্পের মাত্রাটা এতটা কম হওয়ার কারণে তারা অনেকেই হয়তো সেটি অনুভব করতে পারেনি, কিন্তু এমন ছোট ছোট ভূমিকম্পের পরও কিন্তু আরো বড় ধরনের ভূমিকম্পের সংখ্যাও কিন্তু এড়ানো যায় না।
যার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সবগুলো জায়গায় ভূমিকম্পন প্রবণ এলাকা সেগুলো সবগুলোই তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং এরই মধ্যে যে কোনো আফটার শকের বড় কোনো দুর্ঘটনা এড়াতে সার্বিক যে ব্যবস্থা ভূমিকম্প পূর্বাভাস যেন দেওয়া যায় সেই জন্য কিন্তু তারা সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করে রেখেছেন। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়ায় তার গ্রামের বাড়িতে। দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে তার। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা 9টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস-সুন্না মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল আমাদের ইএমসি জুট মিলের একজন কর্মচারী ছিলেন। অত্যন্ত সদালাপী, সৎ এবং ভালো মানুষ ছিলেন। এদিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে। দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কসাইটুলি আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, আপনি বর্তমানে যে স্থানে রয়েছেন সেখানের সার্বিক পরিস্থিতি জানাবেন। ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কি বলছেন পুরান ঢাকার বাসিন্দারা, সে বিষয়েও জানতে চাই। পুরান ঢাকার বাসিন্দারা আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছে। তারা খুব সহসা এর পরিবর্তন যে দরকার এবং এই বিষয়ে আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া, নানান ধরনের কথাবার্তা এসেছে। কেউ বলছেন যে তাদের বাপদাদার ভিটে তারা যেভাবে থেকে এসেছেন আসলে এ থেকে আর মানে অন্যভাবে থাকার সুযোগ নেই। খুব কম জায়গায় প্রত্যেকটা বাড়ি এবং সে কারণেই আসলে ঝুঁকিটা। যদিও রাজুক থেকে বলা হয়েছে যে এইখানকার অধিকাংশ বাড়ি ঘর যেভাবে তৈরি করা হয়েছে তা বসবাসের পুরোপুরি অনুপযোগী এবং সেই সাথে আগুন, ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে এই ভবনগুলো, বাড়িগুলো কিন্তু ঝুঁকিতে আছে। তারপরও কিন্তু আসলে এগুলো নিয়ে খুব একটা পাত্তা দেওয়া বা গুরুত্ব দিচ্ছে না এখানকার মানুষজন। কেউ কেউ বলছেন তারা এইভাবে উদ্বিগ্নতার মধ্য দিয়ে, আতঙ্কের মধ্যেই তারা থাকছেন, অনেকটা অভ্যস্ত হয়ে গেছেন এভাবে থাকতে থাকতে। আমি সকাল থেকে এইখানকার বেশ কয়েকটি ভবন যেগুলো হেলে পড়েছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এখানকার যারা বাসিন্দা, যারা এখানে বসবাস করেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সবার একটা বক্তব্য যে সরকার যদি আন্তরিকভাবে চায় তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করবে এবং সেই কথা কিন্তু তারা বলছেন যে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখন দেখার বিষয় যে আসলে সরকারের পরিকল্পনাটা কী, সরকার কীভাবে এইখানকার ভবনগুলো ঝুঁকিমুক্ত করবে সেটি আসলে পরিকল্পনাটা কী
সেটি দেখার পরে আসলে পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হবে। যদিও রাজুক চেয়ারম্যান কিন্তু বলেছেন যে তারা তালিকার কাজটি শুরু করে দিয়েছেন এবং তালিকা করে ভবন মালিকের সাথে বসে কিভাবে এই ভবনগুলো যতটা সম্ভব নিরাপদ করা যায় সে কাজটি তারা শুরু করেছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। এদিকে ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে বর্তমানে ভর্তি আছেন 23 জন। পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকাল পর্যন্ত ভূমিকম্পে আহত 90 জনকে চিকিৎসা দেয়া হলেও সন্ধ্যা নাগাদ সেই সংখ্যা 100 ছাড়িয়ে যায়। আহতদের মধ্যে অনেকের হাত পা ভেঙে গেছে, কারো কারো আঘাত আরও গুরুতর। বর্তমানে আহতদের চিকিৎসায় জরুরি মেডিকেল টিম কাজ করছে। শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। দর্শক, রাজধানীর পঙ্গু হাসপাতালে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। সরাসরি যুক্ত হয়ে তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানব। বিজয়, পঙ্গু হাসপাতালে আহত যে 25 জন চিকিৎসা নিচ্ছেন তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে কি জানালেন চিকিৎসকরা? রাব্বি, কিছুক্ষণ আগে আমার অর্থোপেডিক হাসপাতালের যে পরিচালক রয়েছে তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 25 জন থেকে 2 জন রোগীকে ছেড়ে দিয়ে 23 জন রোগী এখন ভর্তি আছেন। তবে যারা মূলত ভর্তি আছেন তারা বেশ গুরুতরই আহত অবস্থায় আছেন। তবে তিনি বলেছেন যে তাদের মৃত্যুর ঝুঁকি নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত রাতের পরে সকাল থেকে কোনো রোগী আসলে আসেনি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে সরকারের পক্ষ থেকেও তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, জানি ভূমিকম্পে আহত যত রোগী আছে তাদের কোনো ধরনের কোনো চিকিৎসার ঘাটতি না হয়, তারা যেন খুব স্বাভাবিকভাবেই তারা চিকিৎসা যেন পায়। এবং পাশাপাশি যদি বলতে চাই যে এখন পর্যন্ত বেশিরভাগ রোগী যারা এসেছেন তাদের সবাইকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়েই আপনার ছেড়ে দেওয়া হয়েছে। বেশিরভাগেরই হাত ভাঙা অথবা কারোর পা ভাঙা অথবা কারোর মাজার হাড় ভেঙে গিয়েছে, এছাড়া অনেকের জয়েন্ট ছুটে গিয়েছে। তবে তিনি যেমনটি বললেন, বেশিরভাগই আসলে হুড়ুহুড়ি করে বিল্ডিং থেকে নামার জন্য বা নামার সময় তারা আসলে ব্যথা পেয়েছেন, অনেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, অনেকেই আপনার ছাদ থেকে লাফ দিয়ে ব্যথা পেয়েছেন। তবে এছাড়াও যতটা কথা হয়েছে, এই ধরনের বড় দুর্ঘটনা বা বড় ভূমিকম্প হলে হাসপাতালের পক্ষ থেকে আসলে কতজন রোগীকে সাপোর্ট দেওয়া তাদের সম্ভব সেটি তারা আসলে পরিস্থিতি তৈরি না হলে বলা মুশকিল। তবে তারা 500 জন রোগীকে খুব স্বাভাবিকভাবেই আসলে চিকিৎসা দিতে পারবে, খুব সাবলীলভাবে, সেটাই আমাদেরকে বলেছে। তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, যে সকল রোগীরা আসলে ভর্তি আছেন তাদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কা কেটে গিয়েছে, অনেকের অপারেশন করা হয়েছে এবং পরবর্তী অপারেশনের জন্য তারা আসলে যোগ্য হলে অথবা অপারেশন করার তাদের সেই সক্ষমতা হলে বা উপায় হলে তারা পরবর্তী অপারেশন করবে। এই ছিল পঙ্গু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। রাব্বি, বিজয়, আপনাকে ধন্যবাদ। দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। রাজধানীর বংশালের কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। এই সৎ ভাই ভেতরে এই কই 7 দিনের সময় দেওয়া হলো। আপনি এই 7 দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন, করে এটা আমার অফিসাররা আসবে। আপনি ফোন নাম্বার রাখো,
ফোন নাম্বার নেন, আপনি দিবেন। আর না হলে আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। দর্শক, ভূমিকম্পে বংশালে রেলিং ভেঙে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে। এরই মধ্যে আপনাদের সেই তথ্য জানিয়েছি। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, রাফির মরদেহ কি এলাকায় পৌঁছেছে কিনা, জানাজা দাফন কখন সম্পন্ন হবে সে বিষয়ে জানতে পারলে জানাবেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি গতকাল ঢাকার বংশালে ভূমিকম্পের সময় যিনি নিহত হয়েছেন, আজকে বেলা 11:30 নাগাদ কিন্তু বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় তাদের যে বাড়ি সেখানে কিন্তু তার মরদেহ এসে পৌঁছে এবং এই মুহূর্তে কিন্তু মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেটা কিন্তু বগুড়া শহরের যে কেন্দ্রীয় ঈদগাহ সেই ঈদগাহ মাঠে কিন্তু নিয়ে আসা হয়েছে। পাশে এই মসজিদে জোহরের নামাজ চলছে এবং এই জোহরের নামাজ শেষে কিন্তু এই মাঠেই জানাজা অনুষ্ঠিত হবে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফির। এবং রাফির জানাজা শেষেই আসলে দাফন করার কথা ছিল, তবে কিছুক্ষণ আগে পরিবারের সদস্যরা যেটি জানিয়েছেন যে যেহেতু রাফির মা নিপা তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন, গতকাল থেকেই তিনি মাথায় এবং চোখে আঘাত পেয়েছেন, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বগুড়ায় এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাও কিন্তু অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে, সে কারণে রাফির বাবা এবং বড় বোন এবং নিকটাত্মীয়রা কিন্তু অনেকেই সেখানে রয়েছেন। তো তারা আসলে হাসপাতাল থেকে আসার পরে মূলত জানাজাটি এখন জোহরের নামাজের পরে হবে, তবে দাফন প্রক্রিয়াটি হয়তো আসরের নামাজের পরে বা আরেকটু সময় লাগতে পারে। তো এখন পর্যন্ত যেটা বলা যায় যে এই মেধাবী শিক্ষার্থীর মরদেহ বগুড়ায় আনার পরেই আত্মীয় স্বজন সবাই কিন্তু শোকে ভেঙে পড়েছেন এবং এই মুহূর্তে জোহরের নামাজ চলছে বগুড়ায় এবং নামাজ শেষে কিন্তু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাফির যে শেষ নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে। সুজন, আপনাকে ধন্যবাদ। গতকাল শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে ফাটল দেখা দেয়। সেখানে পরিদর্শন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। সেখানে আছেন সহকর্মী আইয়ুব খান সরকার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আইয়ুব, কলেজ মাঠ পরিদর্শন শেষে কি বললেন গবেষকরা, বিস্তারিত জানাবেন। রাব্বি, আমি রয়েছি এই আসলে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে। তো এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা গবেষণা করছেন। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে আসলে তারা যে শিক্ষার্থীরা এসেছেন এবং এই ফাটল নিয়ে যে আসলে তারা এখান থেকে স্যাম্পল কালেকশন করছেন, তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে এই যে পর্যালোচনা আসলে এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ভূমিকম্প থেকেই এই কম্পন এই ফাটলের দেখা দিয়েছে কিনা। তো তারা যেটা আমাকে বলেছেন যে তারা এখান থেকে স্যাম্পল কালেকশন করছেন, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে যাওয়ার পর তারা পরীক্ষা করবেন এবং তারা এটার বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। পাশাপাশি হচ্ছে কিন্তু যে আপনাকে জানিয়ে রাখি রাব্বি, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে কিন্তু আপনি এখানকার যে যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে এখানে কিন্তু কলেজের একটি ভবনের একটি দেয়ালও কিন্তু এখানে ফাটল দিয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে তারা আরও বিশ্লেষণ করছেন যে আসলে এই একটা ডেইরি ফার্মে, আপনি জানেন যে গতকালকে একটা ডেইরি ফার্মেও কিন্তু মাঠের অংশটুকুতে ফাটল দিয়েছে এবং তারা দুটো বিষয়ই কিন্তু তারা এখানে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের প্রয়োজনীয় উপাত্ত তারা এখান থেকে সংগ্রহ করেছেন। আর সংগ্রহের পর আসলে তারা এগুলো তাদের গবেষণাগারে তারা নিয়ে যাবেন এবং পর্যালোচনা করে বিস্তারিত জানাবেন। রাব্বি। আইয়ুব, আপনাকে ধন্যবাদ। উচ্চ আদালতের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু এটি কার্যকর হবে কিভাবে? রায়ের পর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সময় নিয়ে বিভক্ত মত আছে আইনজীবীদের। কেউ বলছেন রায়ের পর থেকে এটি কার্যকর, কেউ বলছেন এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কার সহ নানা ইস্যুতে এই রায় পরবর্তী সংসদে প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন
কোনো আইনজীবী। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ওলট পালট করে দিতে পারে অনেক কিছুই, বলছেন আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। সংসদীয় গণতন্ত্রে ফেরার পর সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। 3 নির্বাচন অনুষ্ঠানের পর আবারও আইনি পন্থায় বাতিল হয় এই পদ্ধতি। ফলে পরের 3টি নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যার সঙ্গী নানা বিতর্ক। বাতিল হওয়ার প্রায় 2 যুগ পর আদালতের রায়ে সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে এর বাস্তবায়ন কিভাবে এবং কবে থেকে? আপনি রিসেন্টলি এই কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন? বলেছেন ইমিডিয়েট প্রসপেক্টিভলি এটাকে অপারেশন দেওয়া হবে। প্রসপেক্টিভলি অপারেশন মানে হচ্ছে আজকের থেকে। সুতরাং অ্যাপিলেট ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যেটাতে হবে সেটাতে এই বিধান কার্যকরী হবে না, এই কথা তো বলেননি। 2 ক পরিচ্ছেদ যেটি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল সেটা পুনরুজ্জীবিত হবে এবং একই সঙ্গে আপনার এই বিষয়টি কার্যকর হবে 14th সংসদ নির্বাচন যখন হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এই ব্যবস্থায় হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে এই 2 জ্যেষ্ঠ আইনজীবীর একজন বলছেন রায়ের পর চাইলেই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব। অপরজন মনে করেন সাংবিধানিক সংকট এড়াতেই 14th নির্বাচন থেকে এটি কার্যকর, নিরাপদ। আদালত যদি কোনো রায় দেন সাংবিধানিক বিষয়ে, সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য বা সেটা সংবিধানে যুক্ত হওয়ার জন্য পার্লামেন্টে একটা রেটিফিকেশনের দরকার হয়। এ যাবৎকাল আমরা এইরকম কাস্টমসি বা এরকম প্রসিডিওরই দেখেছি। যে উপদেষ্টা মণ্ডলী আছে সেটাকেই যে তত্ত্বাবধায়ক সিস্টেমের যে বিধান আছে 58B-C-D, এই বিধানকে রূপান্তরিত করা যায়। যারা আছেন তাদেরকে দিয়ে এটাকে কন্টিনিউ করা যেতে পারে এবং তবে 10 জনের নামিয়ে নিতে হবে উপদেষ্টাদের সংখ্যা। এবারের নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ ইস্যুতে গণভোট, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। তাই সংসদ গঠনের পর কেমন প্রভাব ফেলবে তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের এই রায়? যেহেতু সংবিধানই হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ল, সর্বোচ্চ আইন, সেক্ষেত্রে জুলাই সনদ বা অন্য কোনো আইন সংবিধানের কোনো বিধানকে ওভাররাইড করবে না। ফলে যে আইনি থাকুক বা যে সনদই থাকুক, সেটা যদি কন্ট্রাডিক্টরি হয় বর্তমান কনস্টিটিউশনে যেভাবে সন্নিবেশিত হয়েছে, সেই ক্ষেত্রে সেই বিধানকে কোনোভাবে ক্ষুণ্ণ করছে না। এইখানে এই গণভোটের আউটকাম নিয়ে যে আপনার একটা র্যাটিফিকেশন হবে বা আপনার যেটাকে বলতে পারি আমরা যে একটা পর্যালোচনা হবে এবং সিদ্ধান্ত হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আইনজীবীরা বলছেন 1996 সালে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের মধ্য দিয়ে সংবিধানে যুক্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ এই রাজনৈতিক দলগুলোই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন সংসদে গিয়েছেন, তখন আদালতকে ব্যবহার করে এই ব্যবস্থাটি বাতিল করে দেওয়া হয়। তাই আইনজীবীরা বলছেন আবারও এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করবে যদি কোনো দল বা জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যান তাদের মনোভাবের উপর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সকাল 8টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অভ্যর্থনা জানান। দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে 2 নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং 19 বার তোপধ্বনি এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন। বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। পরে বিকাল 3টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে তার। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা বিরোধী শেষ 10 বছরের আন্দোলনে জামায়াত দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন
কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। একটি রাজনৈতিক দল পিয়ার নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে, অথচ মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। এ কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, পিয়ারের মতো গণভোটও সাধারণ মানুষ বুঝতে পারছে না, বুঝতে পারবেও না। ওই এলাকায় এবং ওখানকার আলিয়া মাদ্রাসা আমাদের আপনার মরণে গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। গণভোট করবেন, গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় কথা বলেন তিনি। জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। I would be falling short if I did not thank ANFREL for picking up very relevant 3 areas of discussion for today. The social media, the artificial intelligence, and citizen observation in broad terms. I think all 3 are immensely important for the upcoming election. টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন বহুতল ভবনের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের। এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট। এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিলায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এর মধ্যে একতা টাওয়ার একটি। এলাকাবাসীর অভিযোগ, কাগজে কলমে 13 তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে 18 তলা পর্যন্ত। নকশা বহির্ভূত প্রায় 40,000 স্কয়ার ফিট জায়গা। একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম, পূর্বে অভিযোগ করা হয়েছিল, কিন্তু অভিযোগের কোনো কাজ হয় নাই। 40-50,000 স্কয়ার ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে। এই ক্ষেত্রে আমরা সাবালিয়াবাসী ঝুঁকির মধ্যে আছি। পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং এমনও কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাইর করতে পারি না। টাওয়ার মালিক পক্ষের দাবি, প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা। ডিসি অফিস থেকে বিসি কমিটি দিচ্ছে 15 তলা, জি, আর 3 তলা দিচ্ছে পৌরসভা। অভিযোগ যে কেউ দিতেই পারে, দিতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যাপারে যথেষ্ট করছে, বিভিন্নভাবে করছে। আমাদের কি যে অ্যাকশন সেও দেখছে, এটা আমাদের অফেন্সিভ। বিল্ডিং কোড অমান্য করে এমন বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে শহরে। এমন জায়গা আছে যেখানে পায়ে হাঁটার রাস্তা না, এখানে 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং। রোগীদের জন্য এমার্জেন্সি এইসব রাস্তা ক্লিয়ার দরকার, এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধসে যেতে পারে। টাঙ্গাইলের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ। টাঙ্গাইল পৌরসভা ও গণপূর্তের দাবি, নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ইতিপূর্বে আমাদের পরিপত্র ছিল না, বর্তমানে আমাদের একটা 26/2025 একটা পরিপত্র আসছে। সেই পরিপত্র অনুযায়ী আমাদের 15 সদস্য কমিটি আছে। কমিটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত রাখে আমরা 10 তলা পর্যন্ত সরাসরি অনুমোদন দিতে পারবো। অনুমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়
এখনো হাই রাইজ কাজ চলতেছে। যদি মনে হয় যে বা আমরা দেখতে পাই যেখানে অননুমোদিতভাবে নির্মিত হচ্ছে, তাহলে আমরা সেইভাবে কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঝুঁকি বাড়ছে। সঠিক পরিকল্পনা না করলে বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে নগরবাসীকে। বহুতল বিশিষ্ট যে ভবনগুলো তৈরি করা হচ্ছে, তার সামনে এবং পিছনে যে পর্যাপ্ত জায়গা থাকার কথা সেটি তো থাকছেই না। যদি কোনো ধরনের দুর্যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে এখানকার যে লোকজন যারা দুর্যোগে আক্রান্ত হবে তাদেরকে রেস্কিউ করা খুব কঠিন হয়ে যাবে। ভূমিকম্প ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম মধুপুর ফল্ট, যা টাঙ্গাইলে অবস্থিত। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিত 3 নেতার সমর্থকরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রাইহান সাকিব। সাকিব, অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা, যানজটের কোনো চিত্র রয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। মাসুম, দেখুন আসলে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্র করে কিন্তু তৃণমূলের মাঝে বেশ একটি বৈরিতার যে লক্ষণ সেটি কিন্তু দিন দিন আরো বেশি স্পষ্ট হচ্ছে এবং আজকে দ্বিতীয় দফায় কিন্তু আসলে সড়ক অবরোধের একটি চিত্র আমরা দেখেছি। এখন এই মুহূর্তে আসলে ছনবাড়ি এলাকায় নেতা কর্মীরা অবস্থান নিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বিএনপির যিনি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রয়েছিলেন আমির শরফত আলী শকু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী তার সমর্থকদের নিয়ে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এখানে অবস্থান নিয়েছে। আগে কিন্তু যে বাজার মনোনয়ন দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে, আসলে আরো বেশি মনোনয়ন দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে নেতা কর্মীরা হামলার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে আসলে যারা বেশি আসলে মনোনয়নের দাবি কিন্তু তারা তুলছে। আগে আমরা দেখেছিলাম ঢাকা মাওয়া কিন্তু নেতা কর্মীরা উঠে গিয়েছিল, আসলে নেতা কর্মী এবং দেখা যাচ্ছে যে এই অনেকটা নিবৃত করা গেছে, যে কারণে নেতা কর্মীদের এখানে সমাবেশ থাকলেও কোনো। সাকিব, আপনার মাধ্যমে জানছিলাম মুন্সিগঞ্জ 1 আসনে নেতা কর্মীদের বিক্ষোভের খবরাখবর। আপনাকে অনেক ধন্যবাদ। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায়। জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কেবল বঙ্গোপসাগরীয় নয়, বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। বলেন, রোহিঙ্গা একটি বড় সমস্যা, এই অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। চতুর্থবারের মতো আয়োজিত এই কনভারসেশনে বিশ্বের প্রায় 85টি দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। Awakening of July 2024 stands out as a moment of rare clarity. It compelled Bangladesh to revisit the very grammar of its constitutional life. Bangladesh chooses to be an active, sovereign and responsible player. We will engage robustly, speak firmly when needed, and partner productively always with an eye on national interest and regional stability. পরস্পরকে ফ্যাসিস্ট আর কমিউনিস্ট বলে ডাকেন তারা। রাজনৈতিক মতাদর্শেও যোজন যোজন ফারাক। তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বহুল আলোচিত বৈঠক শেষ হলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে দুজনই প্রশংসায় ভাসালেন দুজনকে। নিউ ইয়র্কের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন। তবে
ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়নের সমালোচনা করেন মামদানি। দুজন দুই রাজনৈতিক মতাদর্শের। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ির বহু নজির রয়েছে। অভিবাসন থেকে অর্থনৈতিক নীতি সব ইস্যুতে জড়িয়েছেন বিবাদে। তবে শুক্রবার হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জহরান মামদানি। নির্বাচনে জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে অংশ নেন ৭৯ বছর বয়সী ট্রাম্প ও ৩৪ বছর বয়সী মামদানি। একসময় যাকে ইহুদি বিদ্বেষী, কমিউনিস্ট, উগ্র বামপন্থী এমন সব বিশেষণে বিশেষায়িত করেছিলেন, তাকেই প্রশংসায় ভাসালেন ট্রাম্প। নির্বাচনের আগে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বাতিলের হুমকি দিলেও এবার শহরটির উন্নয়নে ও অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে একসাথে কাজের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। একটি বিষয় আমাদের মধ্যে সাধারণ, আমরা প্রিয় শহরকে ভালো রাখতে চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই, নিশ্চিত করতে যাচ্ছি অবৈধদের বের করে দেব। আমার মনে হয় মামদানি এ বিষয়ে আমার চেয়ে বেশি আগ্রহী। তিনি যত ভালো কাজ করবেন আমি তত খুশি হব। নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয় দেয়া মামদানিও যেন অতীতের অপমান ভুলে গেলেন। ট্রাম্পের নীতির কট্টর সমালোচক নিউ ইয়র্কের স্বার্থে বিভেদ ভুলে একসাথে কাজের কথা বললেন। সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হলো আমরা নিজেদের মতবিরোধকে গুরুত্ব দিইনি, বরং নিউ ইয়র্কের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আমি আমার পরিকল্পনা জানিয়েছি। অবশ্য ট্রাম্পের পাশে দাঁড়িয়েই ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে কথা বলেন মামদানি। আমি ইসরায়েলি সরকারের গণহত্যা নিয়ে কথা বলেছি এবং আমার দেশের সরকার এতে অর্থায়ন করছে তাও বলেছি। এটাও জানিয়েছি নিউ ইয়র্কের বাসিন্দারা চায় তাদের ট্যাক্সের অর্থ কেবল নিজেদের প্রয়োজনে ব্যবহার হোক। রিপাবলিকান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট মেয়রের কণ্ঠে যখন সমঝোতার সুর, তখন দুজনের অতীতের বিবাদের প্রসঙ্গ তুলতে ভোলেননি সাংবাদিকরা। মামদানি যে ট্রাম্পকে বরাবর ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন সে কথা মনে করিয়ে দেয়ায় বিব্রত মামদানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ট্রাম্পই হালকা করেন বিষয়টি। মজার ছলে বলেন, চাইলে এখনো তাকে ফ্যাসিস্ট বলতে পারেন মামদানি, তিনি কিছুই মনে করবেন না। ডরোথি দাস্টিন, যমুনা নিউজ।